বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেডিকেল অ্যাডমিশন কোয়েশ্চেন সলভিং ক্লাসে সকলকে স্বাগত। আজকে আমরা এমবিবিএস 2014-15 শিক্ষাবর্ষে পদার্থবিজ্ঞান স্থিতিস্থাপকতা টপিকসের উপরে যে প্রশ্নটি এসেছিল সেটি সলভ করব। শুরুতেই আমরা প্রশ্নটি দেখে নিই। 4 মিটার দৈর্ঘ্য এবং 30.5 মিলিমিটার ব্যাসের একটি স্টিলের তার মানে ইস্পাতের তারের উপর 5 কেজি ভর চাপালে দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে? প্রশ্নটি এসছে এমবিবিএস 2014-15 শিক্ষাবর্ষে। তো আমরা একটা ইস্পাতের তারের কথা চিন্তা করি। আমরা ধরে নিচ্ছি এই হচ্ছে ইস্পাতের তার। আমাদের প্রশ্ন অ্যানালাইসিস করার জন্য জাস্ট আমরা একটু চিত্রটা আঁকছি। ইস্পাতের তার, এই তারের আমাদের ব্যাস দেওয়া আছে। তারের ব্যাস হচ্ছে 30.5 মিলিমিটার। এই হচ্ছে তারের ব্যাস। এই যে এখান থেকে শুরু করে এই টোটালটা ব্যাস। তাহলে স্বাভাবিকভাবে কিন্তু আমরা ব্যাসার্ধটাও পেয়ে যাব। আর এই যে তার, সেই তারের দৈর্ঘ্যটা কিন্তু আমাদের দেওয়া আছে আমাদের সামনে, সেটা 4 মিটার দৈর্ঘ্য। এই হচ্ছে একটা ইস্পাতের তার, তার ব্যাস দেওয়া আছে এবং দৈর্ঘ্য দেওয়া আছে। এখন এই ইস্পাত বা স্টিলের তারের উপরে এখানে যদি আমরা 4 কেজি ভর চাপাই, 4 কেজি ভর যদি চাপানো হয়, তাহলে স্বাভাবিকভাবে যেটা হবে, এর যে প্রাথমিক দৈর্ঘ্য আছে সেই দৈর্ঘ্যে কিন্তু একটা পরিবর্তন ঘটবে। কারণ 4 কেজি ভর যখনই চাপানো হবে তখনই সেখানে বল প্রয়োগ হবে। আর বল প্রয়োগ করলেই যে কোনো বস্তু কি হয়, বিকৃত হয়। এটাই কিন্তু চ্যাপ্টার এর যে মূল বিষয় স্থিতিস্থাপকতা, সেটা হচ্ছে যে বল প্রয়োগে কোনো বস্তু বিকৃত হওয়া এবং বল অপসারণে বস্তু পূর্বের অবস্থায় ফিরে আসা, এই ঘটনাকেই কিন্তু স্থিতিস্থাপকতা বলা হয়। তাহলে এই যে এখানে স্টিলের তার স্বাভাবিক অবস্থায় ছিল, পরে এর উপরে 4 কেজি ভর চাপানো হলো। এর ফলে কিন্তু এরও কিন্তু একটা বল প্রয়োগ করা যেত হচ্ছে, তাহলে এরও কিন্তু একটা বিকৃতি হবে। এবং এই 4 কেজি ভর যদি আমরা আবার অপসারণ করি, বস্তু কিন্তু আবার আগের অবস্থায় ফিরে যাবে। এই ঘটনাই কিন্তু স্থিতিস্থাপকতা এটাকে বলা হয়। তো যাই হোক, আমাদের এই যে ভর চাপানোর ফলে যে যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি হলো, সেটাই কিন্তু আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা তাহলে আমাদের সলিউশনে চলে যাই। এর জন্য আমাদের যে ডেটা, সেই ডেটা গুলো আমরা একটু লিখে নিই। প্রথমে আমাদের সামনে দেওয়া আছে ওই তারের দৈর্ঘ্য দেওয়া আছে এবং যেহেতু প্রাথমিক দৈর্ঘ্য, এই জন্য ওটাকে আমরা আদি দৈর্ঘ্য হিসেবে লিখে দিলাম। আদি দৈর্ঘ্যকে আমরা লিখবো হচ্ছে ক্যাপিটাল এল দিয়ে, তার ভ্যালু দেওয়া আছে আমাদের হচ্ছে 4 মিটার। এই হচ্ছে আমাদের আদি দৈর্ঘ্যের ভ্যালু। এরপর আমাদের তারের ব্যাস দেওয়া আছে। ব্যাসকে সাধারণত আমরা ডি দিয়ে প্রকাশ করি। আমি এখানেও স্মল ডি দিয়ে লিখলাম। ডি ইকুয়াল হচ্ছে 30.5 মিলিমিটার। এই হচ্ছে আমাদের ব্যাস। তো আমাদের এটা যদি ব্যাস থাকে, তাহলে স্বাভাবিকভাবে আমরা কিন্তু ব্যাসার্ধটা পেয়ে যাব। তো ব্যাসার্ধ রেডিয়াস, সে রেডিয়াসকে কিন্তু আমরা স্মল আর দিয়ে লিখবো এখানে। স্মল আর ইকুয়াল ডি ডিভাইড বাই 2। তো ডি এর ভ্যালু আমরা জানি যে 30.5 মিলিমিটার ডিভাইড বাই 2, তাহলে আমরা পেয়ে যাবো এখানে 15.25 মিলিমিটার। এই হচ্ছে আমার ডি এর আর এর ভ্যালু। তো আমি আর এর ভ্যালুটাকে, যেহেতু আমাদের ব্যাসার্ধের একক মিটার, তাহলে মিলিমিটার কে আমরা কিন্তু মিটারে রূপান্তর করব। তার জন্য 1000 দিয়ে ভাগ করতে হয়। তো এটাকে আমরা 10⁻³ মিটার এভাবে লিখলাম। এরপর আমাদের সামনে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ভর দেওয়া আছে, যে কতটুকু ভর চাপানো হয়েছে। সেটা হচ্ছে এম ইকুয়াল 5 কেজি ভর কিন্তু সেখানে চাপানো হয়েছে। 5 কেজি ভর আমাদের চাপানো হয়েছে। এরপর আমাদের প্রশ্ন হচ্ছে যে দৈর্ঘ্য বৃদ্ধি কত। তাহলে সেই দৈর্ঘ্য বৃদ্ধিকে আমরা স্মল এল দিয়ে লিখব। আদি দৈর্ঘ্যকে আমরা লিখলাম ক্যাপিটাল এল দিয়ে, দৈর্ঘ্য বৃদ্ধিকে স্মল এল ইকুয়াল ওয়াট। আমাদের যে সূত্র, সেই সূত্রে আমরা চলে যাই। আমাদের স্থিতিস্থাপকতার যে সূত্র আছে, সেই সূত্র হচ্ছে y ইকুয়াল এফ এল ডিভাইডেড বাই এ এল। এই হচ্ছে আমাদের সূত্র। তো আমাদের এখানে y যেটাকে বলে আমরা ইয়ং এর গুণাঙ্ক বা স্থিতিস্থাপক গুণাঙ্ক, সেটি কিন্তু প্রশ্নে দেওয়া নেই।
তাহলে এই ইয়ং এর গুণাঙ্ক বা স্থিতিস্থাপক গুণাঙ্ককে আমরা কিন্তু y দ্বারা লিখি। তাহলে আমরা একটু লিখি যে ইয়ং এর গুণাঙ্ক, থমাস ইয়ং নামক একজন বিজ্ঞানী, তার নামানুসারে এই গুণাঙ্কের নামকরণ করা হয়েছে। তো স্টিলের ক্ষেত্রে বা ইস্পাতের ক্ষেত্রে এই ইয়ং এর গুণাঙ্কের ভ্যালু হচ্ছে 2 × 10⁻11। 2 × 10⁻11 হচ্ছে ইস্পাতের ক্ষেত্রে ইয়ং এর গুণাঙ্ক, যেটি এই প্রশ্নে কিন্তু দেওয়া নেই। এই প্রশ্নের জন্য আমাদের এই ইস্পাত বা এরকম কয়েকটি পদার্থের ইয়ং এর গুণাঙ্ক কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে এই ধরনের প্রবলেম সলভিং করার ক্ষেত্রে। তবে অনেক ক্ষেত্রে অনেক ভ্যালুগুলো দেওয়াই থাকে। তবে সেফ হচ্ছে যে কিছু পদার্থের ইয়ং এর গুণাঙ্কের মান মুখস্থ রাখা। তাহলে আমরা জানি এফ সমান হচ্ছে mg/l, আর এপাশে এর সমান আমরা জানি পাই r²l। এগুলো লিখলাম কারণ এখানে ডান পাশে কিন্তু আমাদের এফ এর ভ্যালু দেওয়া নেই, কিন্তু আমাদের এম দেওয়া আছে। আর যেহেতু আমরা জানি ক্যাপিটাল এল জানি, ক্ষেত্রফলের জন্য দৈর্ঘ্য প্রস্থ দেওয়া নেই, কিন্তু ব্যাসার্ধ দেওয়া আছে। ব্যাসার্ধ থাকলে কিন্তু আমরা ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারি। তো এখান থেকে আমাদের যে লক্ষ্য এল, সেই স্মল এল এর ইকুয়েশনটা আমরা এখানে লিখে দেবো। তাহলে স্মল এল ইকুয়াল আমরা পেয়ে যাব mg/L ডিভাইডেড বাই y বাই r²। এই কিন্তু আমাদের হচ্ছে ভ্যালু গুলো। এখন যদি আমরা এই প্রত্যেকটা মান বসিয়ে দিই আমরা, যেমন এম এর মান হচ্ছে আমাদের হচ্ছে 5 কেজি, জি এর মান হচ্ছে 9.8, আর এল ক্যাপিটাল এর ভ্যালু হচ্ছে আমাদের 4 মিটার। আমরা এককগুলো এখানে বসালাম না। আমাদের ওয়াই এর যে ভ্যালু সেটা হচ্ছে 2 × 10⁻11, আর তারপর পাই এর ভ্যালু আমরা জানি যে 3.1416 বা 22.7 বলি যেটাকে আমরা। আর এর ভ্যালু যেটা আমরা পেয়েছি হচ্ছে 15.25 × 10⁻³ এটা পেয়েছি। এর কি স্কোয়ার, যেহেতু আর স্কোয়ার দেওয়া আছে। এখন যদি আমরা এখানে ক্যালকুলেশন করি তাহলে এল এর যে ভ্যালুটা আমরা পাবো সেটা পাবো আমরা হচ্ছে 1 পয়েন্ট ক্যালকুলেশন করলে 1.34 × 10⁻⁻6 মিটার। শিক্ষার্থী বন্ধুরা, আমি কিন্তু বলেছিলাম যে হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি কঠিন পদার্থের ক্ষেত্রে খুবই কম, এত কম যে আমরা খালি চোখে কিন্তু সেটা দেখতে পাবো না। এবং আমরা এই উত্তরটার দিকে যদি একটু লক্ষ্য রাখি তাহলে দেখি যে এখানে কিন্তু খুবই কম মানের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটেছে। তাহলে আমরা একটু প্রশ্নটা ফাইনালাইজ করছি যে দৈর্ঘ্য বৃদ্ধি, অতএব ইস্পাতের যে তার, সেই তারে যদি 4 কেজি ভর চাপানো হয় তাহলে যে দৈর্ঘ্য বৃদ্ধি হবে সে দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে 1.34 × 10⁻⁻6 মিটার। এই পরিমাণ দৈর্ঘ্য আমাদের বৃদ্ধি পেয়েছে। এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই উত্তরটি সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, এবং এরপর তোমরা কি ধরনের ভিডিও পেতে চাও সেটা কমেন্ট বক্সে জানাবে। ধন্যবাদ।